আচ্ছা ঠিক আছে। এখন এত যে নল, এত নলের কথা মনে রাখাই তো মুশকিল। আচ্ছা গেল এটা। তারপরে হচ্ছে এই দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে এই। তারপরে আসবো আমি কোথায়? এদিকে আসবো। এদিকে এসে আমি কি করব? এই এদিকে এসে এই কথা কইস না, কথা কইতে গেলে ভুল হয়ে যায়। কথা কইস না। কথা কইলে মনোযোগ অন্যদিকে চলে গেলে ভুল হয়ে যায়। এতে নলের আর শেষ নাই। দেখা যায় ফাঁকা রাখা হয় না। নলের জন্য ছিদ্র যে ফাঁকা রাখবো সেটা মনে থাকে না অনেক সময়। এবার ঠিক আছে। কয়টা ফাঁকা রাখা লাগবে সেটা একটু খেয়াল করি তো। গুনে রাখি তো। 1 2 3 এই একটা 4 এই একটা 5 এই 6 এই 7 7টা নল বের হবে তাহলে ঠিক হবে। এই এই আঁকছো? আঁকতেছো আমার সাথে সাথে? যারা ছিল না তারা যদি না আঁকো তাহলে আমার দিয়ে কষ্ট করাইতেছো কেন? নিজেরা আঁকবা না, আমার দিয়ে খালি কষ্ট করাবো, তাহলে লাভ হবে? আঁকতেছো? আগের দিন ছিল না কে কে? ছিল না কে কে? যারা যারা ছিল না তারা আঁকো। রথি ছিল আগের দিন? ও রথি, রথি খান ক্লাসে ছিল আগের দিন? না স্যার, মেসেজ দাও কেন? তোমার মুখ নাই? তুমি যে ছিল না সেটা তো জানি, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। স্যার নেটে প্রবলেম, নেটে প্রবলেম থাকলে আবার মেসেজ দাও কেমনে? হ্যাঁ তার মেসেজ দিতে তার নেট লাগে না স্যার, আমার তো 2বার বের করে দিছে এর মধ্যে। মেসেজ দিতে নেট লাগে না? স্যার ওই ভিডিওতে স্যার কিছু বোঝা যায় না, কিন্তু স্যার মেসেজ দিতে হলে অত বেশি সমস্যা হয় না স্যার। বুঝছি। এই যে ছবি আঁকছি এটা কিন্তু বাস্তবসম্মত ছবি না, হার্টের ভেতরের ছবি অনেক কঠিন। এটারে আর কি তোমাদেরকে সোজা ভাবে প্রেজেন্ট করছি, বুঝছো? জি স্যার। যাতে যাতে পরীক্ষার সময় আঁকতে পারো। বেশি কঠিন করে আঁকলে ভেতরটা তাহলে তো পরীক্ষার সময় আঁকতে পারবে না। এই রথি আবার এই ব্যাচে ঢুকলে কেন? তুমি দেখি ওই অফলাইনে ছিল অন্য ব্যাচে, সেই ব্যাচটা তো মনে হয় আগানো। তুমি তো এই ব্যাচে ঢুকে মনে হয় একটু পিছিয়ে গেছে। এইসব জিনিস তো অফলাইনের ব্যাচেই তুমি আগে ভাগে পড়ে আসছো, এখন আবার এই ব্যাচে ঢুকলে কেন রথি? তুমি তো পিছিয়ে গেলা তাহলে। এগুলো তো অফলাইনে মনে হয় পড়েই আসছিল আগেই। আটটায় পড়া আছে কারো? এখন যারা এখানে আসো কারো আটটায় পড়া আছে? জি স্যার আমার আছে। আরে জ্বালা। একটু ঠান্ডা স্যার একটু মাথায় লেট আস্তে। করলে সমস্যা হবে না স্যার? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে একটু ঠান্ডা মাথায় পড়াইতে চাইছিলাম। এই যে আঁকা শেষ, এখন কথা বলি শোনো। আমাদের যে হৃৎপিণ্ডটা দেখতে অনেকটা এরকম, এর ভেতরটা। আর এই হৃৎপিণ্ডের একেবারে সবার বাইরে, খেয়াল করো, হৃৎপিণ্ডের একেবারে সবার বাইরে একটা পাতলা আবরণ আছে, মেমব্রেন আছে। এতই পাতলা, এতই স্বচ্ছ, এতই বর্ণহীন যে খালি চোখে সেটা দেখাই যায় না অনেক সময়। কিন্তু হলে কি হবে? সেই যে পাতলা আবরণটা, যেটাকে আমি ধরো এখানে লাল কালি দিয়ে আঁকছি, সেটার মধ্যে আবার দুইটা লেয়ার আছে। একটা লেয়ার থাকে বাইরে আর একটা লেয়ার থাকে তার ঠিক নিচে। এই পাতলা আবরণটার নাম পেরিকার্ডিয়াম। কি নাম বলো তো সবাই? পাতলা আবরণটার নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম পর্দা। হ্যাঁ, এই পেরিকার্ডিয়ামের বাইরের যে স্তর, হ্যাঁ ঠিক আছে কথা বলিও না, পেরিকার্ডিয়ামের যে বাইরের স্তর
থাক, ঠিক আছে, কথা বলিও না। যার নেটে খারাপ, যার নেট খারাপ সে কথা বলিও না, তাহলে দেখা যায় অনেকক্ষণ ধরে ঘ্যান 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 করতে থাকে। আচ্ছা, এই পেরিকার্ডিয়ামের বাইরের যে স্তর তার নাম প্যারাইটাল স্তর, আর ভেতরের যে স্তর তার নাম ভিসেরাল স্তর। এই দুই স্তর নিয়ে পেরিকার্ডিয়ামটা তৈরি। পেরিকার্ডিয়াম। আচ্ছা, এখন এই দুই স্তরের মাঝখানে একটা তরল পদার্থ থাকে যেটা স্বচ্ছ কিন্তু পিচ্ছিল। এই তরল পদার্থটা থাকে প্যারাইটাল স্তর আর ভিসেরাল স্তরের মাঝখানে। এই তরল পদার্থটার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড। যেহেতু আবরণটার নাম পেরিকার্ডিয়াম, তাই তরলটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। হৃৎপিণ্ডের উপরে যদি হঠাৎ করে একটা চাপ লাগে, আঘাত লাগে, ওই তরলটার কারণে সে আঘাতটা পিছলাইয়া যায়। বুঝতে পারছো? যে কারণে হৃৎপিণ্ডটার কোনো ক্ষতি হয় না। তাপ, চাপ, ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এই পেরিকার্ডিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ। ঠিক আছে, এরপরে আসো, এই হৃৎপিণ্ডটা যে তৈরি হয়, হৃৎপিণ্ডটা তো দেখতে মোচার মতো। এর উপরের দিকটাকে বলা হয় বেস আর নিচের দিকটাকে বলা হয় অ্যাপেক্স। হ্যাঁ, এই উপরের দিকটাকে বলে বেস আর নিচের দিকটাকে বলে অ্যাপেক্স, বাইরে থেকে। আর তার মাঝখানে যে আড়াআড়ি একটা দাগ কাটা বা খাঁজ কাটা থাকে, এটাকে বলা হয় করোনারি সালকাস। এটা কি আমরা নোটের মধ্যে এই শব্দটা আনছি? বাহ্যিক গঠন যখন বলছি তখন বলছি না করোনারি সালকাসের কথা? না স্যার। কেন না? করোনারি সালকাস কথাটা নোটের মধ্যে আসে নাই? স্যার করোনারি সালকাসের আগের লাইন পর্যন্ত, অর্থাৎ বেজ আর অ্যাপেক্স পর্যন্ত আসছে। ও বেইজার, তাহলে করোনারি সালকাস আজকের নোটের মধ্যে ঢুকবে, তাই না? জি স্যার। লাইন দেখে কাটে গেল কার কারা, দুই তিন জনের লাইন দেখে কেটে গেল, মানে কারেন্ট চলে গেছে। ঠিক আছে, গেছে, করোনারি সালকাস বলা শেষ। এরপর শোনো, এরপর হচ্ছে এই যে হৃৎপিণ্ডের যে ওয়াল, একটা হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কতটুকু জানো? হৃৎপিণ্ডের দৈর্ঘ্য বলছি না, প্রায় 12 সেন্টিমিটার। চওড়া কত? 9 সেন্টিমিটার। কিন্তু হৃৎপিণ্ডের ওয়াল কিন্তু অনেক মোটা। হৃৎপিণ্ডের ওয়াল কোথাও কোথাও 6 সেন্টিমিটার পর্যন্ত পুরু। বিশেষ করে এই যে এটা হচ্ছে তোমার বাম পাশ, বাম নিলয়, এটার প্রাচীর প্রায় 6 সেন্টিমিটার পুরু। তো এমনিতে দেখো এই হৃৎপিণ্ডের যে ওয়াল, এটা এক ধরনের পেশি দিয়ে তৈরি, যেটাকে বলে হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি। এটা দিয়ে হৃৎপিণ্ডের ওয়াল তৈরি হয়। এই কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি, এটার আবার 3টা লেয়ার আছে। বুঝতে পারছো? যে কোনো জায়গা থেকে যদি তুমি এই কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশিটাকে আবার ব্যবচ্ছেদ করো, তার মধ্যে আবার তুমি 3টা লেয়ার পাবা। হৃৎপিণ্ডের যে ওয়াল, ওটা হৃৎপেশি দিয়ে তৈরি, তার মধ্যে আবার 3টা লেয়ার। কি? সবার বাইরের দিকের যে লেয়ার, এটাও খুব একটা মোটা না, পাতলা। আর ভেতরের দিকের যে লেয়ার, সেটাও খুব একটা মোটা না, পাতলা। কিন্তু মাঝখানের লেয়ারটা সবচেয়ে বেশি মোটা। বাইরের লেয়ারের নাম হচ্ছে এপিকার্ডিয়াম। এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, পেরিকার্ডিয়াম আর এপিকার্ডিয়াম এক জিনিস না। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের বাইরে যে একটা পাতলা আবরণ থাকে, মেমব্রেন থাকে, সেইটার নাম। আর এপিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের যে আবরণ, মানে প্রাচীর, হৃৎপিণ্ডের যে ওয়াল বা প্রাচীর, যেটা পেশি দিয়ে তৈরি, তার বাইরের স্তরের নাম এপিকার্ডিয়াম। আর মাঝের স্তরের নাম মায়োকার্ডিয়াম। আর ভেতরের স্তরের নাম এন্ডোকার্ডিয়াম। তবে দেখেই তো বুঝতে পারতেছো সবচেয়ে মোটা কোন স্তর? মাঝখানের মায়োকার্ডিয়াম স্তর। এই স্তরটার উপরেই নির্ভর করে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ। এই স্তরটাই সংকুচিত হয়, প্রসারিত হয় অনবরত। সে কারণে হৃৎপিণ্ডটা সংকুচিত প্রসারিত হয়। কোন ক্রমে যদি এই স্তরটা ঠিকমতো কাজ না করে, তাহলে তোমার হার্ট অ্যাটাক হবে। এই জন্য ডাক্তাররা হার্ট অ্যাটাককে কি বলে জানো? বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইনফার্কশন মানে হচ্ছে অচল অবস্থা। যখন মায়োকার্ডিয়াম পেশি ঠিকমতো কাজ করে না, তখনই হার্ট অ্যাটাক হয়। ওইটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন।
তো যাই হোক, এই গেল হচ্ছে। আবার এই যে হৃৎপিণ্ডের ওয়াল, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এই যে ছবিটা আমি আঁকছি সেখানে তাকাও, এই উপরের দুইটা প্রকোষ্ঠের নাম তো অলিন্দ। হ্যাঁ, তোমার হাতের সাপেক্ষে উল্টা, কারণ তুমি তো আরেকজনের হার্ট নিয়ে আলোচনা করছো। তোমার যেটা ডান সাইড, ওর সেটা বাম সাইড। এই সাইডটা হচ্ছে ওই ব্যক্তির হার্টের ডান অলিন্দ, আর এই সাইড হচ্ছে বাম অলিন্দ। এইটা হচ্ছে ডান নিলয়। আর এইটা হচ্ছে বাম নিলয়। এখন খেয়াল করে দেখো, এই অলিন্দের যে ওয়াল যতটুকু পুরু, তার চেয়ে নিলয়ের ওয়াল কিন্তু বেশি পুরু। আবার নিলয়ের ওয়ালের মধ্যে ডান নিলয় যতটুকু পুরু, বাম নিলয় তার চেয়ে 3 গুণ বেশি পুরু। সেই জিনিসগুলো খেয়াল করিও, ডান নিলয়ের চেয়ে বাম নিলয় 3 গুণ বেশি পুরু। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, এই যেটুকু আলোচনা করছি সেইটুকু নোট লেখা ফেলি, তারপর আবার বাকি জিনিসগুলো আলোচনা করে আবার নোট লিখবো না, সেটা ভালো হয় না? জি স্যার, তাহলে বুঝতে সুবিধা হবে। বুঝতে সুবিধা হবে। একসাথে যদি সবকিছু বলি তাহলে আবার মনে থাকবে না। আচ্ছা, তাহলে একটা কাজ করতে হবে, গতকালকে যে ক্লাস করছে সে একটু আমাকে পড়ে শোনাইতে হবে যে আমরা হৃৎপিণ্ডের অন্তর্গঠনের কি লেখছি, তা নাহলে আমি তো সিকোয়েন্সটা ধরতে পারবো না। কে শোনাবা বলো তো? কেউ একজন আমাকে পড়ে শোনাইতে হবে। মুসা, ক্লাস করছো আগের দিন? স্যার করছি, কিন্তু আমি ছবিটা আঁকি নাই। ছবি আঁকো নাই? মানে স্যার ছবি আঁকছি স্যার, চিহ্নিত করে না ভালো। ল্যাঙ্গুয়েজটা বলবা, ছবি লাগবে না, ল্যাঙ্গুয়েজটা পড়বা তুমি খালি। মুসা, পূজা ক্লাস করছো আগের দিন? জি স্যার, আগের দিন করছি। আচ্ছা, তাহলে মুসা পড়ো, বলো, আমি শুনি। হৃৎপিণ্ডের আগের দিনের ক্লাসের যে লেখাটুকু লিখছি সেটা একটু আমাকে শেষের দিক দিয়ে 2-3 লাইন, বা হৃৎপিণ্ডের অন্তর্গঠন শুরু করে কি লিখছি একটুখানি বলো। স্যার হৃৎপিণ্ডের অন্তর্গঠন লেখানোর পরে প্রথমে লিখছিলেন যে পেশিবহুল অঙ্গ দুই ফুসফুসের মাঝে অবস্থান করে, দ্বিতীয় থেকে পঞ্চম পশুকার নিচে, এটা হচ্ছে মেডিস্টেশনাল নাকি এটা অঞ্চল জুড়ে অবস্থান করে। মিডিয়াস্টিনাল। স্যার এই যে মিডিস্টেশনাল তৌহিদ মিউট করো না কেন? তৌহিদ আবার আনমিউট হইলা কিসের জন্য? তৌহিদ মিউট করো। 80 থেকে 300 গ্রাম ওজনের এবং 0.45% ওজনের। এ কোনো মানুষ সহ্য করতে পারে? তৌহিদ, তুমি কোনো কথা বলবে না। তৌহিদ, তুমি মুসা থামো। তৌহিদ, তুমি কোনো কথা বলবে না, কারণ তোমার ওখানে নেট এত খারাপ। তুমি কথা বলো প্রায় 2-3 মিনিট ধরে সেটার এই রেজোনেন্স আসতে থাকে, তখন অন্যদের অসুবিধা হয়। তুমি চুপ থাকো। মুসা পড়ে শোনাও, আগের লাইনটা থেকে আবার বলো। স্যার বলছিলেন যে পুরুষ 280 থেকে 300 গ্রাম ওজনের, 0.45%, নারীর থেকে 200 মানে 250 থেকে 280 গ্রাম ওজনের, এবং হচ্ছে যা মানে দেহের মোট ওজনের 0.40%। আর হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার এবং ওয়াইড হচ্ছে 9 সেন্টিমিটার। আর বাহ্যিক গঠনের ক্ষেত্রে লেখাইছিলেন যে হৃৎপিণ্ড দেখতে অনেকটা মোচার ন্যায়, যার উপরের চওড়া অংশকে বেইজ এবং নিচের অংশকে অ্যাপেক্স বলে। স্যার এই পর্যন্ত। এই পর্যন্ত ঠিক আছে। এবার লেখো, ওর সাথেই লিখতে থাকো, আগে যেটুকু লিখছো তার সাথেই লিখতে থাকো। লেখো, হৃৎপিণ্ডের উপরের প্রশস্ত অংশ এবং নিচের সরু অংশের সংযোগস্থলে, হৃৎপিণ্ডের উপরের প্রশস্ত অংশ এবং নিচের সরু অংশের সংযোগস্থলে একটি আড়াআড়ি খাঁজ থাকে। হৃৎপিণ্ডের উপরের প্রশস্ত অংশ এবং নিচের সরু অংশের সংযোগস্থলে একটি আড়াআড়ি খাঁজ থাকে, যাকে করোনারি সালকাস বলে। শব্দটা ডান দিকে দেখো, তাকাও, লেখা আছে হৃৎপিণ্ডের উপরের চওড়া অংশ এবং নিচের সরু অংশের সংযোগস্থলে একটি আড়াআড়ি খাঁজ থাকে, যাকে করোনারি সালকাস বলে। CORO করোনারি সালকাস, SULCUS। হৃৎপিণ্ডের উপরের চওড়া অংশ
এবং নিচের সরু অংশের সংযোগস্থলে একটি আড়াআড়ি খাঁজ থাকে যাকে করোনারি সালকাস বলে। লিখতেছ? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার লেখো হৃৎপিণ্ডের সর্বাপেক্ষা বাইরে একটি অতিশয় পাতলা ও স্বচ্ছ হৃৎপিণ্ডের সর্বাপেক্ষা বাইরে একটি অতিশয় পাতলা ও স্বচ্ছ দ্বিস্তরী মেমব্রেন থাকে। হৃৎপিণ্ডের সর্বাপেক্ষা বাইরে একটি অতিশয় পাতলা ও স্বচ্ছ দ্বিস্তরী মেমব্রেন থাকে। হৃৎপিণ্ডের সর্বাপেক্ষা বাইরে একটি অতিশয় পাতলা ও স্বচ্ছ দ্বিস্তরী মেমব্রেন থাকে, যার বাইরের স্তরকে প্যারাইটাল এবং ভেতরের স্তরকে ভিসেরাল স্তর বলে। দাঁড়ি, হৃৎপিণ্ডের সর্বাপেক্ষা বাইরে একটি অতিশয় পাতলা ও স্বচ্ছ দ্বিস্তরী মেমব্রেন থাকে, যার বাইরের স্তরকে প্যারাইটাল, PARI লাগবে একটা, PARIE, প্যারাইটাল, যার বাইরের স্তরকে প্যারাইটাল এবং ভেতরের স্তরকে ভিসেরাল স্তর বলে। হৃৎপিণ্ডের সর্বাপেক্ষা বাইরে একটি অতিশয় পাতলা ও স্বচ্ছ দ্বিস্তরী মেমব্রেন থাকে, যার বাইরের স্তরকে প্যারাইটাল এবং ভেতরের স্তরকে ভিসেরাল স্তর বলে। লিখছো? লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো দুই স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড নামক একটি স্বচ্ছ ও পিচ্ছিল তরল পদার্থ থাকে। দুই স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড নামক একটি স্বচ্ছ ও পিচ্ছিল তরল পদার্থ থাকে। দুই স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড নামে একটি স্বচ্ছ ও পিচ্ছিল তরল পদার্থ থাকে, যা হৃৎপিণ্ডকে তাপ, চাপ ও ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। দুই স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড নামক একটি স্বচ্ছ ও পিচ্ছিল তরল পদার্থ থাকে, যা হৃৎপিণ্ডকে তাপ, চাপ ও ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। লিখতে পারছো? দুই স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড নামক একটি স্বচ্ছ ও পিচ্ছিল তরল পদার্থ থাকে, যা হৃৎপিণ্ডকে তাপ, চাপ ও ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। লিখতে পারছো? জি স্যার, হইছে। ভালো করছো। এবার নিচে আলাদা লাইন করে লেখো হৃৎপিণ্ডের অন্তর্গঠন। এতক্ষণ বাহ্যিক ভাবে কথা বলছি, এবার ভেতরে ঢুকবো। হৃৎপিণ্ডের অন্তর্গঠন। লিখছো? হৃৎপিণ্ডের অন্তর্গঠন কথাটা লিখছো? জি স্যার। আচ্ছা, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে নিচে লেখো আমাদের হৃৎপিণ্ডের অভ্যন্তরে 4টি প্রকোষ্ঠ থাকে। আমাদের হৃৎপিণ্ডের অভ্যন্তরে 4টি প্রকোষ্ঠ থাকে, যার উপরের ছোট প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম অলিন্দ এবং নিচের বড় প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয় বলে। যার উপরের ছোট প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম অলিন্দ এবং নিচের বড় প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয় বলে। এখন এখানে একটা কথা বলতে পারো যে স্যার অলিন্দের তুলনায় নিলয় বড় কিভাবে বুঝলাম? অলিন্দটা আসলে চওড়ায় বেশি কিন্তু লম্বায় কম। নিলয়টা চওড়ায় কম হলেও লম্বায় অনেক বেশি, যে কারণে নিলয়ের ভেতরের প্রকোষ্ঠ জায়গা বেশি, অলিন্দের তুলনায় নিলয়ের ভেতরে জায়গা বেশি। উপরের ছোট প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম অলিন্দ এবং নিচের ছোট অপেক্ষাকৃত বড় প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয় বলে। লিখতে পারছো? জি স্যার, আবার একটু বলবেন? হ্যাঁ, উপরের ছোট প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম অলিন্দ এবং নিচের বড় প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয় বলে।
লিখতে পারছো না পারো নাই? উপরের জি স্যার, ছোট হয়েছে। প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম অলিন্দ এবং নিচের বড় প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয় বলে, লিখতে পারছো? আচ্ছা এবার লেখো, এবার খেয়াল করো, এই যে অলিন্দ আর এই যে নিলয় তার মাঝখানে একটা পর্দা আছে, এই যে অল্প একটু দেখা যাচ্ছে, এই দুইটা নলের কারণে দেখা যাচ্ছে না, কিন্তু দুইটা নিলয়ের মাঝখানেও একটা পর্দা আছে। এই দুই নিলয়ের মাঝখানে যে পর্দা তাকে বলে আন্ত নিলয় পর্দা, আর দুই অলিন্দের মাঝখানে যে পর্দা তাকে বলে আন্ত অলিন্দ পর্দা। এই কথাটা এখন বলবো। লেখো, দুই অলিন্দের মাঝে আন্ত অলিন্দ পর্দা, আন্ত অলিন্দ পর্দা এবং দুই নিলয়ের মাঝে আন্ত নিলয় পর্দা থাকে। দুই অলিন্দের মাঝে আন্ত অলিন্দ পর্দা এবং দুই নিলয়ের মাঝে আন্ত নিলয় পর্দা থাকে, লিখতে পারছো? জি স্যার, হয়েছে। দাঁড়ি সাথে লেখো, হৃৎপিণ্ড এক প্রকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, যাকে হৃৎপেশি বলে। হৃৎপিণ্ড এক প্রকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, কারণ এটা সংকোচন প্রসারণ তোমার আমার ইচ্ছার উপর নির্ভর করে না, সেই জন্য এটা অনৈচ্ছিক পেশি। হৃৎপিণ্ড এক প্রকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, যাকে হৃৎপেশি বলে। হৃৎপিণ্ড এক প্রকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, যাকে হৃৎপেশি বলে, লিখতে পারছো? জি স্যার, হয়েছে। দাঁড়ি সাথেই লেখো, একটু লাইনে থাকো। এই যে এই আইডিটা কার? বিডি কেনে কি কোন এরকমের একটা আইডি দেখতে পাচ্ছি, এটা কে বলতে পারো? তারপরে হচ্ছে এই ব্যাচে এখানে যারা যারা আছে এর মধ্যে ক্লাস করে না যারা, তাদের কথা বলতে চাই। জুলকার নাইন শুভ আজকে ক্লাসে নাই কেন? মুয়াজ আব্দুল্লাহ ও কি এই ব্যাচের স্টুডেন্ট? ও কি এখানে নাহার প্রিয়াম এরা এই ব্যাচে কেন? এরা কি ক্লাস করে? রাজ শৈবাল এটা কে? রিয়াদ খান ক্লাস করে কিনা জানি না। এই ব্যাচে অনেক স্টুডেন্ট আছে যারা এই ব্যাচের না, ক্লাসও করে না, তাদেরকে এই ব্যাচ থেকে রিমুভ করতে হবে। এই ব্যাচের অরিজিনাল স্টুডেন্ট কারা কারা এটা তো আমি বুঝতে পারতেছি না এখনো। একটা পিক দাও তো মুসা, একটা পিক দাও, গ্রুপে একটা পিক দিয়ে দাও। এই যে রিয়াদ যে আইডিটা দেখতে পাচ্ছি, ও তো একটু আগে কি বলা যায় মেসেজও দিয়েছে গ্রুপে একটা, কিন্তু ক্লাসে তো দেখতেছি না। মুসা গ্রুপে একটা পিক দাও তো, স্ক্রিনশট দাও একটা, দিছো? জি স্যার, দিছি স্যার। হ্যাঁ, যেগুলো ক্লাস করে না ওগুলো রিমুভ করবো একটু পরেই, দাঁড়াও। ক্লাস না করে গ্রুপে থাকবে, তারপর রেকর্ড দেখবে, ক্লাস নোট নিবে, এই করবে সেই করবে, তারপরে মাসের শেষে টাকা না দিয়ে লিভ নিবে। এই হচ্ছে চরিত্র। তুমি বাবা ক্লাস করো, রেগুলার ক্লাস করো, ক্লাস করো না কেন? এটা কেমন কথা? কমন ডায়ালগ, মাসের শেষে এসে লিভ নেয়, তারপর যদি জিজ্ঞেস করি কি ব্যাপার পেমেন্ট না দিয়ে লিভ নিলা কেন? স্যার আমি তো ক্লাস করিনি। ক্লাস করো না তাহলে গ্রুপ থেকে আগে লিভ নাও না কেন? স্যার মনে ছিল না। এই খালি কমন ডায়ালগ প্রত্যেক মাসে। আমার এগুলো আর ভালো লাগে না শুনতে। আচ্ছা, হৃৎপিণ্ড কি লিখছো? এক প্রকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, যাকে হৃৎপেশি বলে, লিখছো কথাটা? জি স্যার, হয়েছে। দাঁড়ি সাথেই লেখো, লেখো অলিন্দের তুলনায় নিলয়ের প্রাচীর বেশি পুরু এবং অলিন্দের তুলনায় নিলয়ের প্রাচীর বেশি পুরু এবং ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর প্রায় 3 গুণ বেশি পুরু। অলিন্দের তুলনায় নিলয়ের প্রাচীর বেশি পুরু মানে এটার তুলনায় এটার প্রাচীর বেশি পুরু, এবং ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর প্রায় 3 গুণ বেশি পুরু, লিখতে পারছো? অলিন্দের তুলনায় নিলয়ের প্রাচীর বেশি পুরু এবং ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর বেশি পুরু, লিখছো কিনা বলো? ডান জি স্যার, নিলয়ের হয়েছে। তুলনায় বাম নিলয়ের প্রাচীর প্রায় 3 গুণ বেশি পুরু। 3 গুণ কথাটা লিখছো তো? জি স্যার, হয়েছে। অলিন্দের তুলনায় নিলয়ের প্রাচীর বেশি পুরু এবং
ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর বেশি, প্রায় 3 গুণ বেশি পুরু। আচ্ছা দাঁড়ি, এবার খেয়াল করো, এবার লেখো হৃৎপিণ্ডের প্রাচীর 3টি স্তরে বিভক্ত। হৃৎপিণ্ডের প্রাচীর 3টি স্তরে বিভক্ত, যার বাইরের স্তরকে এপিকার্ডিয়াম, কমা মাঝের স্তরকে মায়োকার্ডিয়াম এবং ভেতরের স্তরকে এন্ডোকার্ডিয়াম বলে। দাঁড়ি, হৃৎপিণ্ডের প্রাচীর 3টি স্তরে বিভক্ত, যার বাইরের স্তরকে এপিকার্ডিয়াম, কমা মাঝের স্তরকে মায়োকার্ডিয়াম এবং ভেতরের স্তরকে এন্ডোকার্ডিয়াম বলে। লিখতে পারছো না পারো নাই? জি স্যার, হয়েছে। দাঁড়ি, স্যার এবার আরেকবার সাথে একটু লেখো, বলেন। হ্যাঁ, হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট, যার বাইরের স্তরকে এপিকার্ডিয়াম, কমা মাঝের স্তরকে মায়োকার্ডিয়াম এবং ভেতরের স্তরকে এন্ডোকার্ডিয়াম বলে। লিখতে পারছো না পারো নাই? জি স্যার, জি হয়েছে। স্যার। দাঁড়ি, এবার সাথে লেখো মায়োকার্ডিয়াম স্তরটি সর্বাপেক্ষা পুরু এবং মায়োকার্ডিয়াম স্তরটি সর্বাপেক্ষা পুরু এবং এই পেশির সংকোচন প্রসারণের ফলেই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটে। মায়োকার্ডিয়াম স্তরটি সর্বাপেক্ষা পুরু এবং এই স্তরের সংকোচন প্রসারণের ফলেই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটে। মায়োকার্ডিয়াম স্তরটি সর্বাপেক্ষা পুরু এবং এই স্তরের সংকোচন প্রসারণের ফলেই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটে। লিখতে পারছো? জি স্যার। আচ্ছা দাঁড়ি, আরেকটা কথা বলবো, শোনো। এইগুলো কি, এদিকে তাকাও, এইগুলোকে বলে ভালভ বা কপাটিকা। বুঝতে পারছো? এখন ধরো এদিকে, এখানে আলাদা একটা ছবি আঁকি। আমি কি করেছি দেখো, আমি তোমার হৃৎপিণ্ডের এই জায়গাটার একটা জুম ছবি আঁকছি। এদিকে তাকাও, দেখতে পাচ্ছ এই জায়গাটার এইটুক বাদ, ওই বাইরের পেরিকার্ডিয়াম বাদ দিছি, খালি এইটা এইটা আর এইটা, এটার একটা জুম ছবি আঁকছি এখানে। দেখ, খেয়াল করো জুম ছবিটা কিভাবে আঁকছি, খেয়াল করো। এই স্তরটার নাম এপিকার্ডিয়াম। কথা বোঝা গেল? এখানে তো আর এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম আলাদা আলাদা দেখানো হয় নাই। ওইটা দেখানোর জন্যই আমি একটা জুম ছবি নিচে আঁকছি। তাহলে এইটা এপিকার্ডিয়াম, মাঝের এটা কি, মাঝের এটা কি, মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম। এটা মায়োকার্ডিয়াম। আর এইটা কি তাহলে? এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এখন খেয়াল করো, এই এন্ডোকার্ডিয়ামের সাথেই আবার একটা আলাদা পেশি লাগানো থাকে। এটা একটা আলাদা পেশি, যে পেশিটা এই ভালভ বা কপাটিকা তৈরি করে। এগুলো হচ্ছে ভালভ, যার মাধ্যমে রক্ত যে কোনো একদিকে যাবে, উল্টা দিকে যাবে না। এই ভালভকে বাংলায় বলা হয় কপাটিকা। এই ভালভ তৈরি হয়েছে এন্ডোকার্ডিয়াম থেকেই উৎপন্ন একটা বিশেষ পেশি দিয়ে। সেই পেশিটাকে বলা হয় পেপিলারি পেশি। এই কথাটা আমি এখন বলবো, পেপিলারি পেশি। এই পেশিটা উৎপন্ন হয় এই এন্ডোকার্ডিয়াম থেকেই। আমার কথাটা বোঝা যায় না? যায় না? এই এন্ডোকার্ডিয়াম থেকেই একটা পেশি উৎপন্ন হয় বিশেষ ধরনের, যে পেশির নাম পেপিলারি পেশি। এই পেশির কাজ হচ্ছে ভালভ বা কপাটিকা তৈরি করে। বুঝছো কথাটা না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। লেখো, এন্ডোকার্ডিয়াম স্তর থেকে এক বিশেষ ধরনের পেশি উৎপন্ন হয়, যাকে পেপিলারি পেশি বলে। এন্ডোকার্ডিয়াম স্তর থেকে এক বিশেষ ধরনের পেশি উৎপন্ন হয়, যাকে পেপিলারি পেশি বলে, এবং এই পেশি ভালভ
বা কপাটিকা সমূহ তৈরি করে দাঁড়ি। এন্ডোকার্ডিয়াম স্তর থেকে এক বিশেষ ধরনের পেশি উৎপন্ন হয় যাকে পেপিলারি পেশি বলে এবং এই পেশি ভালভ বা কপাটিকা সমূহ তৈরি করে। লিখতে পারছো? জি স্যার হয়েছে। আচ্ছা শোনো, এখন আরেকটা মজার কথা বলি, শোনো। এই ধরো এই নিচের দিকটাও একটুখানি আঁকলাম, খেয়াল করো, এটা এপিকার্ডিয়াম, এটা মায়োকার্ডিয়াম, এটা এন্ডোকার্ডিয়াম, এটা ভালভ বা কপাটিকা। এখন এই ভালভ গুলো বারবার খোলে এবং বন্ধ হয়, খোলে এবং বন্ধ হয়, দরজা আটকায় আর বন্ধ করে, আটকায় আর বন্ধ করে। সেই আটকানো এবং বন্ধ করা যেন সুবিধাজনক হয়, সেই জন্য এই ভালভগুলো শেষের দিকে আবার কতগুলো সুতার মতো থাকে। এই সুতাগুলো এই এন্ডোকার্ডিয়ামের সাথে লাগানো থাকে। এই সুতাগুলো সুতাগুলো সংকোচন প্রসারণশীল। ধরো এই ভালভটাকে তোমার খুলতে হবে, দরজাটা খুলতে হবে, তাহলে দরজা ধরে টান দিতে হবে না? এই সুতাগুলো করে কি, এই দরজাগুলো ধরে নিচের দিকে টান দেয়, টান দিলে দরজা খুলে যায়, ভালভ খুলে যায়। আবার এই সুতাগুলো যদি ঢিলা দেয় তাহলে দরজা উপরের দিকে আটকায় যায়। বুঝছো কথা না বোঝো নাই? দরজাটা টান দিয়ে খোলা লাগে, তখন সুতা টান দেয়া লাগে, আর সুতায় ঢিলা দিলে দরজা উপরের দিকে আটকায় যায়। কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এই ভালভ বা কপাটিকা গুলোর সাথে এক ধরনের সুতা লাগানো আছে। এই সুতাগুলো ইয়ো ইয়ো খেলনার সুতার মতো। এই সুতাগুলো এই এন্ডোকার্ডিয়াম স্তরের সাথে লাগানো থাকে। এমন ভাবে এই পেপিলারি পেশি থেকে এই সুতাগুলো তৈরি হয়। এই সুতাগুলো এমন ভাবে ভালভ বা কপাটিকার সাথে লাগানো থাকে, এটা যদি আমি কি বলা যায় ভিডিও দেখাতে পারতাম তাহলে বুঝতাম, বা আমি একটা ছবি নামায়া তোমাদের গ্রুপে দিয়ে দেবো না। এই সুতাগুলোকে বলে কর্ডি টেন্ডিনি, কর্ডি টেন্ডিনি। এই সুতাগুলো বারবার সংকুচিত আর প্রসারিত হয় বলেই এই ভালভগুলো বারবার খোলে আর আটকায়, খোলে আর আটকায়। এখন এই কথাটা আমি ব্যবহার করব নোটের মধ্যে। লেখো, পেপিলারি পেশি থেকে এক প্রকার সরু সংকোচন প্রসারণশীল তন্তু উৎপন্ন হয়। পেপিলারি পেশি থেকে এক প্রকার সরু সংকোচন প্রসারণশীল তন্তু উৎপন্ন হয় যাদেরকে কর্ডি টেন্ডিনি বলে। পেপিলারি পেশি থেকে এক প্রকার সরু সংকোচন প্রসারণশীল তন্তু উৎপন্ন হয় যাদেরকে কর্ডি টেন্ডিনি বলে। লিখছো না লেখো নাই? জি স্যার। হ্যাঁ, পেপিলারি পেশি থেকে এক প্রকার সরু সংকোচন প্রসারণশীল তন্তু উৎপন্ন হয় যাদেরকে কর্ডি টেন্ডিনি বলে। দাঁড়ি। লেখো, এন্ডোকার্ডিয়াম স্তরের সাথে এই তন্তু সমূহ যুক্ত থাকে। এন্ডোকার্ডিয়াম স্তরের সাথে এই তন্তু সমূহ যুক্ত থাকে যারা সংকুচিত ও প্রসারিত হয়ে কপাটিকা খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। এন্ডোকার্ডিয়াম স্তরের সাথে এই তন্তু সমূহ যুক্ত থাকে। এন্ডোকার্ডিয়াম স্তরের সাথে এই তন্তু সমূহ যুক্ত থাকে যারা সংকুচিত ও প্রসারিত হয়ে এন্ডোকার্ডিয়াম স্তরের সাথে এই তন্তু সমূহ যুক্ত থাকে যারা সংকুচিত ও প্রসারিত হয়ে কপাটিকা খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার হয়েছে। ঠিক আছে, আচ্ছা গেল এটা। তাহলে আমাদের এবার ভালভ বা কপাটিকা গুলোর কথা সবার শেষে বলি। হার্টের মধ্যে কতগুলো ভালভ আছে সেগুলো নিয়ে পরে কথা বলি। আরেকটা কথা বলে আসা লাগবে। এবার এই হার্টের সাথে কতগুলো নল লাগানো আছে না? এই যে এই একটা, এই একটা, এই একটা, তারপর এই দুইটা, এই দুইটা, এই নলগুলোর কথা এখন বলা লাগবে। সেটা শোনো, এই ডান অলিন্দের সাথে 3টা নল লাগানো আছে। এই নলটাকে বলে নিম্ন মহাশিরা। যেটা আমি লেখার জায়গা পাই না, কোন জায়গায় লিখবো কত দেখি, এখানে লিখি। এই নলটার নাম নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা ইংরেজিতে বলে ইনফেরিয়র ভেনা কাভা। এইটার কাজ হচ্ছে হার্ট যেখানে অবস্থান করে তার নিচের সব জায়গা থেকে, যেমন হার্ট আমাদের বুকের মধ্যে আছে,
তার নিচের যে সমস্ত আছে পেট, তারপর হচ্ছে আমাদের ডায়াফ্রাম, তারপর হচ্ছে আমাদের কি বলা যায় যকৃৎ, কত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পা কোমর, সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই শিরাটার মাধ্যমে আয়সা এই চেম্বারে ঢোকে। এই শিরাটাকে বলে, এই যে এই একটা শিরা, এটাকে বলে ঊর্ধ্ব মহাশিরা, সুপেরিয়র ভেনা কাভা। ইংরেজিতে শব্দগুলো নোটের মধ্যে লিখবো অনেক। ঊর্ধ্ব মহাশিরা এ করে কি, আমাদের হার্ট যেখানে আছে তার উপরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের কাঁধ, দুইটা হাত, আমাদের কি বলা যায় বক্ষদেশ, আমাদের ঘাড়, মস্তক, সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই শিরাটার মাধ্যমে এসে এখানে ঢোকে। আর এই যে একটা শিরা দেখো, এই যে এটারে বলে করোনারি শিরা। এটার মধ্যে আবার একটু চ্যাপ্টা মতো জায়গা থাকে উপরে, সেটাকে আবার করোনারি সাইনাসও বলে। করোনারি শিরা, এই শিরাটা কি করে, হার্টের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে এই ডানলিনদের মধ্যে নিয়ে আসে। কারণ হার্টেরও প্রত্যেকটা কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, প্রত্যেকটা কোষ শক্তি তৈরি করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। সেই কার্বন ডাই অক্সাইডটাকে হার্ট এখানে নিয়ে আসবে, এখান থেকে ফুসফুসে পাঠিয়ে দিবে। তার মানে এই শিরাটার কাজ হচ্ছে হার্টের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসা। তাহলে এইটার কথা আগে বলা শেষ করি, তারপর অন্যটার কথা বলবো। লেখো, হৃৎপিণ্ডের ডান অলিন্দের সাথে 3টি শিরা যুক্ত থাকে, যথা হৃৎপিণ্ডের ডান অলিন্দের সাথে 3টি শিরা যুক্ত থাকে, যথা রোমান 1 লেখো। রোমান 1 লিখতে পারবে না? জি স্যার পারবো। নিম্ন মহাশিরা, ব্র্যাকেটে লেখো ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা, নিম্ন মহাশিরা, ব্র্যাকেটে লেখো ইনফেরিয়র ভেনা কাভা, হাইফেন দিয়ে লেখো এই শিরাটি হৃৎপিণ্ডের নিম্নে অবস্থিত অঙ্গসমূহ, যেমন এই শিরাটি হৃৎপিণ্ডের নিম্নে অবস্থিত অঙ্গসমূহ, যেমন উদরীয় অঞ্চল, শ্রোণী অঞ্চল, শ্রোণী মানে বোঝো কোমর, কোমর, উদরীয় অঞ্চল, কমা শ্রোণী অঞ্চল, কমা 2 পা ইত্যাদি। উদরীয় অঞ্চল, শ্রোণী অঞ্চল, 2 পা ইত্যাদি অঞ্চলের সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে, ইত্যাদি অঞ্চলের সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। এই শিরাটি হৃৎপিণ্ডের নিচে অবস্থিত সকল অংশ বা অঞ্চল, যেমন উদরীয় অঞ্চল, শ্রোণী অঞ্চল, 2 পা ইত্যাদি সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। লিখতে পারছো? জি স্যার হয়েছে। এবার লেখো নাম্বার 2, ঊর্ধ্ব মহাশিরা, ব্র্যাকেটে লেখো সুপেরিয়র ভেনা কাভা, হাইফেন দিয়ে লেখো এই শিরাটি হৃৎপিণ্ডের উপরে অবস্থিত সকল অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কাঁধ, বক্ষদেশ, 2 হাত, গ্রীবা, মস্তক ইত্যাদি সকল অঞ্চল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। এই শিরাটি হৃৎপিণ্ডের উপরে অবস্থিত সকল অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কাঁধ, বক্ষদেশ, 2 হাত, গ্রীবা, মস্তক ইত্যাদি সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে বা সকল অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। কাঁধ, বক্ষদেশ, 2 হাত,
গ্রীবা, মস্তক ইত্যাদি সকল অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। লিখতে পারছো? স্যার হাতও কি বলছিলেন? হাত, অবশ্যই হাত। তোমার যে বরাবর হার্ট আছে তার উপরে সব জায়গা, কাঁধ, হাত, বক্ষদেশ, গ্রীবা, মস্তক ইত্যাদি সব ইত্যাদি সকল অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। লিখছো? জি স্যার, হয়েছে। আচ্ছা, এবার লেখো নাম্বার 3, করোনারি সাইনাস বা করোনারি শিরা লেখো। করোনারি শিরা, বাংলায় লেখো করোনারি শিরা। নাম্বার 3, করোনারি ভেইন বা করোনারি শিরা। অনেক সময় এটাকে করোনারি সাইনাসও বলে। সাইনাস বলে কেন জানো? এই শিরাটা যদি আবার কোন কোন জায়গায় এরকম চ্যাপ্টা হয়ে যায়, এরকম যেখানেই চ্যাপ্টা হবে ওই জায়গাটার নাম হবে সাইনাস। সাইনাস মানে প্রকোষ্ঠ। আর এমনিতে নরমালি নাম হচ্ছে করোনারি শিরা। হাইফেন দিয়ে লেখো করোনারি শিরা বা করোনারি ভেইন। হাইফেন দিয়ে লেখো। এই শিরাটি হৃৎপিণ্ডের সকল অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। এই শিরাটি হৃৎপিণ্ডের সকল অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। লিখতে পারছো কিনা দেখো। এই শিরাটি স্যার, হয়েছে। হৃৎপিণ্ডের সকল অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। গেল। এবার লেখো, নিচে আলাদা লাইন করে লেখো, হৃৎপিণ্ডের বাম অলিন্দের সাথে দুইটি শিরা যুক্ত থাকে। এই যে এই দুইটা শিরা, এই শিরা দুইটার নাম হচ্ছে পালমোনারি শিরা। বুঝতে পারছো? এরা করে কি, দুইটা ফুসফুস থেকে, একটা ডান ফুসফুস একটা বাম ফুসফুস, দুই ফুসফুস থেকে দুইজনে কার্বন ডাইঅক্সাইড যুক্ত অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। এই যে এদের কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসা, সেটা লিখবো অনেক। এই যে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। আর শিরাটার নাম হচ্ছে পালমোনারি শিরা। তাহলে এখন লিখো আর নিচে আলাদা লাইন করে, হৃৎপিণ্ডের বাম অলিন্দের সাথে দুইটি শিরা যুক্ত থাকে যাদেরকে পালমোনারি শিরা বলে। হৃৎপিণ্ডের বাম অলিন্দের সাথে দুইটি শিরা যুক্ত থাকে যাদেরকে পালমোনারি শিরা বলে। দাঁড়ি। এই শিরা দুটি দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। হৃৎপিণ্ডের বাম অলিন্দের সাথে দুইটি শিরা যুক্ত থাকে যাদেরকে পালমোনারি শিরা বলে। দাঁড়ি। এই শিরা দুটি দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। এই শিরা দুটি দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। লিখছ? জি স্যার, হয়েছে। হৃৎপিণ্ডের বাম অলিন্দের সাথে দুইটি শিরা যুক্ত থাকে যাদেরকে পালমোনারি শিরা বলে। এই শিরা দুটি দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। আচ্ছা, গেল এটা। এখন এই ডান নিলয়ের সাথে একটা নল দেখতে পাচ্ছ, এটা একটা ধমনী। আবার বাম নিলয়ের সাথে একটা নল দেখতে পাচ্ছ, এটার নামও ধমনী। এই ডান নিলয়ের সাথে যেটা নল, এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। আর বাম নিলয়ের সাথে যে নলটা দেখতে পাচ্ছ, এটাকে বলে মহাধমনী। মহাধমনী। এদের দুজনের কাজ কি সেটা দেখো। যেটা পালমোনারি ধমনী, তার কাজ কি, এই যে ডান অলিন্দ যার ভিতরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, সেই রক্ত তো ডান অলিন্দ চাপ দিলে নিচে নেমে আসবে। এই নেমে আসলো। তারপর যদি আবার এই নিলয়টা চাপ দেয়, ডান নিলয়, তাহলে সেই রক্তটাই এই নল দিয়ে ঢুকবে, ঢুকে একদম ফুসফুসে চলে যাবে। গেল এটার কথা বললাম। এবার এটার কথা বলি। এবার এটা কি করে, এই যে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসলো এই বাম অলিন্দের ভেতরে, এই বাম অলিন্দ যদি চাপ দেয় তাহলে সেই রক্ত তো নিচের দিকে নামবে, অক্সিজেন যুক্ত রক্ত। এবার এই বাম নিলয় যদি চাপ দেয়, সেই রক্তটাই আবার এই চেম্বারের মধ্যে যাবে, এই নলের মধ্যে যাবে। এই নল দিয়ে সেই অক্সিজেন যুক্ত রক্ত একদম বের হয়ে আসবে, সারা শরীরের মধ্যে চলে যাবে। তাহলে পালমোনারি ধমনী থেকে রক্ত চলে যায় ফুসফুসের কাছে। কেমন রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোথায় যায়?
ফুসফুসে। আর বাম নিলয় থেকে উৎপন্ন হচ্ছে যে মহাধমনী, তার মাধ্যমে বের হয়ে আসে অক্সিজেন যুক্ত রক্ত। কোথায় যায়? দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গে যায়। এই কথাটা এবার বলবো। লেখো, ডান নিলয় থেকে, নিচে আলাদা লাইন করে লেখো, ডান নিলয় থেকে একটি ধমনী উৎপন্ন হয় যাকে পালমোনারি ধমনী বলে। ডান নিলয় থেকে একটি ধমনী উৎপন্ন হয় যাকে পালমোনারি ধমনী বলে। দাঁড়ি, এই ধমনীর মাধ্যমে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে প্রবেশ করে। এটা আবার প্রথমে একটা নল হিসেবে বের হয়, বের হওয়ার পরে আবার দুইটা শাখা তৈরি হয়, একটা যায় ডান ফুসফুসের দিকে, আরেকটা যায় বাম ফুসফুসের দিকে। হৃৎপিণ্ড থেকে বের হওয়ার সময় শাখা একটাই থাকে, পরে বের হওয়ার পরে দুইটা শাখা হয়ে যায়, একটা যায় বাম ফুসফুসে, একটা যায় ডান ফুসফুসে। দুই ফুসফুসের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। তাহলে এটা আমি এখন বলবো। লেখো, ডান নিলয় থেকে একটি ধমনী উৎপন্ন হয় যাকে পালমোনারি ধমনী বলে। দাঁড়ি, এই ধমনীর মাধ্যমে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে প্রবেশ করে। লিখছো কিনা বলো? ডান নিলয় থেকে একটি ধমনী উৎপন্ন হয় যাকে পালমোনারি ধমনী বলে। দাঁড়ি, এই ধমনীর মাধ্যমে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে প্রেরণ করা হয় বা ফুসফুসে প্রেরিত হয় বা ফুসফুসে প্রবেশ করে। লিখছো না লেখো নাই? জি স্যার, হয়েছে। আচ্ছা দাঁড়ি, এবার সাথে লেখো, সাথে বা নিচে আলাদা লাইন করে লিখতে পারো। বাম নিলয় থেকে, নিচে আলাদা লাইন করে লেখো, এটার জন্য একটা প্যারা, এটার জন্য একটা প্যারা, আবার এটার জন্য একটা প্যারা, এটার জন্য আরেকটা প্যারা। চারটা প্যারা করে যদি লেখো তাহলে লেখাটা চোখে পড়ে, ভালো মনে রাখতে হবে, সুবিধা। যেমন এটা একটা প্যারা করে লিখবা, তারপরে এটা আরেকটা প্যারা করে লিখবা, তারপর এটা আরেকটা প্যারা করে লিখবা, এটা আরেকটা প্যারা করে লিখবা। এখন লাস্টের প্যারা হচ্ছে এটা। লেখো, বাম নিলয় থেকে একটি ধমনী উৎপন্ন হয় যাকে অ্যাওরটা বা মহাধমনী বলে। অ্যাওরটা, AORTA, অ্যাওরটা। বাম নিলয় থেকে একটি ধমনী উৎপন্ন হয় যাকে অ্যাওরটা বা মহাধমনী বলে। দাঁড়ি, সাথে লেখো, এই ধমনীর মাধ্যমে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের বাইরে বেরিয়ে আসে এবং দেহের সকল অংশে প্রেরিত হয়। এই ধমনীর মাধ্যমে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের বাইরে বেরিয়ে আসে এবং দেহের সকল অংশে প্রেরিত হয়। এই ধমনীর মাধ্যমে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের বাইরে বেরিয়ে আসে এবং দেহের সকল অংশে প্রেরিত হয়। এই ধমনীর মাধ্যমে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের বাইরে বেরিয়ে আসে এবং দেহের সকল অংশে প্রেরিত হয়। লিখছো কিনা বলো? জি স্যার। এবার আরেকটা জিনিস দেখো, এটা এর আগে বলা হয় নাই। এই যে ধমনীটা, এটার নাম কি? এই যে এটার নাম কি? এই মাত্র যেটা বললাম, এটার নাম কি? মহাধমনী বা অ্যাওরটা। মহাধমনী বা অ্যাওরটা। শোনো, এইটার গোড়ার থেকে, বুঝতে পারছো, এইটার গোড়ার থেকে আবার দুই দিকে দুইটা সরু সরু ধমনী বের হয়, বের হয়ে হার্টের একদম ভেতরে ভেতরে ঢুকে যায়। কারণ হার্ট নিজেও তো একটা অঙ্গ, তারও তো আবার অক্সিজেন যুক্ত রক্তের দরকার আছে। প্রত্যেকটা কোষের কাছে অক্সিজেন যুক্ত রক্ত দিতে হবে, তা না হলে সেই কোষ বাঁচবে না, শক্তি তৈরি করতে পারবে না, বাঁচবে না। অক্সিজেন ছাড়া কেউ শক্তি তৈরি করতে পারবে না। এই যে অ্যাওরটা বা মহাধমনী, তার দুই পাশ থেকে দুইটা এরকমের ধমনী বের হয়, চিকন চিকন, তার আবার অনেক শাখা প্রশাখা আছে। এই শাখাগুলো হার্টের একদম সব জায়গায় পৌঁছে যায়, অক্সিজেন যুক্ত রক্ত প্রত্যেক জায়গায় সাপ্লাই দেয়। ওরা কিন্তু এই অ্যাওরটা বা মহাধমনীর গোড়া থেকে উৎপন্ন হয়। একটা উৎপন্ন হয় ডান দিকে যায়, একটা উৎপন্ন হয় বাম দিকে যায়। এই ধমনী দুইটাকে বলা হয় করোনারি ধমনী। কি নাম? করোনারি আর্টারি বা করোনারি ধমনী। এই ধমনী গুলোর মধ্যেই অনেক সময় ব্লক হয়, তখন অপারেশন করা লাগে, বলে না করোনারি বাইপাস সার্জারি। এই ধমনী গুলোর মধ্যে যদি চর্বি জমে বন্ধ হয়ে যায় রক্ত চলাচল, তাহলে হার্টের মধ্যে অক্সিজেন যুক্ত রক্তের সাপ্লাই কমে যায়,
তখন হার্ট কাজ করে না ঠিক মতো। তাহলে এই কথাটা এবার আলাদা একটা প্যারা করে লেখো। লেখো, মহাধমনীর দুই পার্শ্বদেশ থেকে দুটি শাখা ধমনী উৎপন্ন হয়ে মহাধমনীর দুই পার্শ্বদেশ থেকে দুইটি শাখা ধমনী উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে, যাদেরকে করোনারি ধমনী বলে। মহাধমনীর দুই পার্শ্বদেশ থেকে দুইটি শাখা ধমনী উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে, যাদেরকে করোনারি ধমনী বলে। মহাধমনীর দুই পার্শ্বদেশ থেকে দুইটি শাখা ধমনী উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের সকল অংশে প্রবেশ করে, যাদেরকে করোনারি ধমনী বলে। লিখছ? হৃৎপিণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে, যাদেরকে করোনারি ধমনী বলে। লিখছ? জি স্যার। আচ্ছা, দাঁড়ি সাথে লেখো, এই ধমনী হৃৎপিণ্ডের সকল অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। এই ধমনী দুটি হৃৎপিণ্ডের সকল অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। এই ধমনী দুটি হৃৎপিণ্ডের সকল অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। লিখতে পারছো? এই ধমনী দুটি হৃৎপিণ্ডের সকল অংশে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। লিখতে পারছো? জি স্যার। এবার নিচে আলাদা লাইন করে লেখো, হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ। লিখে আন্ডারলাইন করে হাইফেন করে আজকে রেখে দাও, আগামী ক্লাসে আমি লিখে দিব। আমাদের হৃৎপিণ্ডের ভিতরে কোথায় কোথায় কপাটিকা আছে, কি নাম, সেগুলো আগামী ক্লাসে লিখে দিব। লেখো, হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ। এই কথাটা লিখে আজকের মতো বিদায় নাও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।